আসসালামু আলাইকুম দর্শক, আন্তর্জাতিক বার্তা সংস্থা ডক্টর ইউনূস সরকারকে নিয়ে একটি চরম বাস্তবতা সম্পন্ন রিপোর্ট প্রকাশ করেছে। যদিও আমরা যা জানছি, আমরা যা দেখছি শুনছি, তার সবই এখানে উঠে এসেছে, নতুন তেমন কিছু নয়। তবে পর্দার আড়ালে কি ঘটতে যাচ্ছে তার একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে। এবং প্রশাসন আগামীতে সরকারের কতটুকু নিয়ন্ত্রণে থাকবে, রাজনৈতিক পরিস্থিতি কতটুকু সরকারের বাইরে যাবে, সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে। রিপোর্টের শিরোনাম হচ্ছে হোয়াটস বিহাইন্ড দ্য পলিটিক্যাল টেনশন রোলিং বাংলাদেশ। এখানে বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বাড়ছে, এর পেছনে একাধিক জটিল সামাজিক, প্রশাসনিক এবং রাজনৈতিক বাস্তবতা কাজ করছে। এবং কতটা বাস্তবতা কাজ করছে সে তো আমরা দেখলামই। মঙ্গলবার কিভাবে অশান্ত হয়ে উঠেছিল সচিবালয়, নতুন যে সরকারি কর্মচারী অধ্যাদেশ সেটিকে কেন্দ্র করে। এবং এটিকে কেন্দ্র করে নিঃসন্দেহে অনেক কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। সরকারের একটা দূরদর্শী সিদ্ধান্ত নিঃসন্দেহে বলতে হবে যে সরকারের সচিবরা কর্মচারীদের সঙ্গে বসার কথা বলেছে, মন্ত্রী পরিষদ সচিবের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। আপাতত সামাল দেওয়া গেছে। আর রাজনৈতিক পরিস্থিতি সে তো আমরা সবাই জানি। এখানে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এক ক্রান্তিকাল অতিক্রম করছে, নিঃসন্দেহে ক্রান্তিকাল। এবং এইগুলো সব মেড বাই ডক্টর ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন, নিঃসন্দেহে। বলছে এই রিপোর্ট যে যেখানে ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এটা তো নতুন কিছু নয়। বাংলাদেশের আগামীর যে ভবিষ্যৎ রাজনীতি সেটাকে চরমভাবে প্রশ্নের মুখে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমাদের প্রধান উপদেষ্টা। রয়টার্স বলছে জনমনে অস্থিরতা বাড়ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি আরো গভীর হচ্ছে, আর একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের অভাবে আগামী দিনের নেতৃত্ব নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। খুব স্বাভাবিক। নেতৃত্বে কে আসবে, কোন রাজনৈতিক দল আসবে, অথবা বর্তমান সরকারের নেতৃত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন কিনা সে নিয়েও তো গুঞ্জন অনেক আগে থেকে শুরু হয়েছে। একেবারে আনবায়াসড একটা রিপোর্ট করেছে রয়টার্স। এবং এই যে একটা চরম অস্থিরতা চারিদিকে, সেই উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর যে চেষ্টা করা হচ্ছে, সবকিছু দায় আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে, সেটি আবার এখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ফলে সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা শুরু হওয়ার পর যুদ্ধের মতো পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার এবং রোববার, তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে একটা যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে দেশে। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সম্মানীয় মানুষ, নিঃসন্দেহে আমরা এখনো পর্যন্ত সম্মান করতে চাই। কিন্তু তিনি এই যে ক্রমান্বয়ে এক এক কথা এক এক সময় এক এক ধরনের রং চং দিয়ে বলার চেষ্টা করেন, বিশেষ করে যুদ্ধাবস্থার কথা কতবার বললেন আপনারা বলুন তো? খেয়াল করে দেখুন কত জায়গায় তিনি এই কথাটি বলেছেন। 29 এপ্রিল পুলিশ সপ্তাহ উপলক্ষে তিনি যখন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিলেন, সেখানে তিনি বললেন দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ভারত পাকিস্তান যখন প্রাথমিক যুদ্ধে বেঁধে গেল, তখন তিনি আবার নৌবাহিনীর একটি অনুষ্ঠানে বললেন এই যুদ্ধ শুরু হয়ে যায় অবস্থা, সকালে ঘুম থেকে উঠি দেখি এই অবস্থা, আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে এবং যেন তেন কোনো প্রস্তুতি নয়, যাতে আমরা যুদ্ধে জয়লাভ করি সেই ব্যবস্থা নিতে হবে। কেন এই ধরনের কথা বারবার বলছেন? আবার কি বললেন নতুন করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা শুরু করলেন শনি রোববার, সেখানে তিনি বললেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পর থেকে দেশে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। তার মতন একজন ব্যক্তিত্বের কাছ থেকে আমরা এই ধরনের খেলো মন্তব্য নিশ্চয়ই আশা করতে পারি না। বিষয়টা হচ্ছে যে তিনি মন্তব্য করতেই পারেন, কিন্তু একই কথা এক এক সময় এক এক ধরনের রং চং লাগিয়ে, কখনো ভারত পাকিস্তান, কখনো এমনি মানে তারা ক্ষমতা টিকে থাকার জন্য যুদ্ধের কথা বলবে, অস্থিতিশীলতার কথা বলবে, আবার কখনো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরে এই অবস্থা তৈরি হয়েছে। খুবই অদ্ভুত। রয়টার্স বলছে সরকার এখনো পর্যন্ত জাতীয় নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা করেনি, তবে তারিখ অনির্দিষ্ট থাকার কারণে বিরোধী দলগুলোর চাপ বৃদ্ধি পেয়েছে। এবং বিএনপি প্রসঙ্গে বলা হচ্ছে যে বিএনপি স্পষ্টত জানিয়ে দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে তারা সরকারের প্রতি সমর্থন রাখবে কিনা সেই বিষয়টি তারা বিবেচনা করবে, সেটিও এখানে
উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। এবং সেনাপ্রধান সম্পর্কে যেটি বলা হচ্ছে যে এই যে চাপ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, তাতে আরো বেশি আগুন লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, এবং এই বক্তব্যকে রাজনৈতিক পর্যবেক্ষকরা সরকারের প্রতি সেনাবাহিনীর চরম একটি অসন্তুষ্টির ইঙ্গিত হিসেবে দেখছেন। ইঙ্গিত নয়, আমরা তো ধারণাও নয়, এটা বোঝা যায় যে কতখানি দূরত্ব সৃষ্টি হয়েছে, কতটা অসন্তোষ সেনাবাহিনী। এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সোমবার যে সংবাদ সম্মেলনটি করলো করিডোর নিয়ে। করিডোর নিয়ে সংবাদ সম্মেলনের সময় যদিও বলেছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই, কতটুকু রয়েছে কি নেই সেটি আমরা সবাই উপলব্ধি করতে পারছি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রাজনৈতিক দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে বলা হচ্ছে যে এই নতুন রাজনৈতিক দলটি নির্বাচনের আয়োজনের আগে প্রশাসনিক এবং রাজনৈতিক সংস্কার অত্যাবশ্যক বলে দাবি করছে। কেন তারা রাজনৈতিক এবং প্রশাসনিক সংস্কার বলে লেনদি করতে চায় নির্বাচন, সেটি আমাদের ধারণা আছে। এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে একটি বিশেষ দলকে সুসংগঠিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য নির্বাচন এইভাবে প্রলম্বিত করা হবে, অথবা অন্য কোনো উদ্দেশ্যের জন্য করা হবে, যা কোনোভাবেই কারোর কাছে গ্রহণযোগ্য নয়। আইন শৃঙ্খলা সম্পর্কে যেটি বলা হচ্ছে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা দাঁড়িয়েছে, এর অস্থিরতার পাশাপাশি প্রচন্ডভাবে চাপের মুখে পড়েছে সরকার। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজধানীর বিভিন্ন শহরে সরকারি কর্মচারী, শিক্ষক এবং রাজনৈতিক কর্মীদের বিক্ষোভে সারা শহর জুড়ে যে যানজটের সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, তাতে জনভোগান্তি চরমে উঠেছে। এবং সচিবালয়ের কথা যেটি বললাম সেটিও এখানে আরো একটু বিস্তারিত আনা হয়েছে। আওয়ামী লীগ সম্পর্কে যেটি বলা হচ্ছে, যা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উঠে এসেছে, এবং সেই জায়গা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি যে ফেসবুকে পোস্ট দিয়েছেন যে ডক্টর ইউনূস প্রতিশোধের রাজনীতি করছেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দেশের গণতান্ত্রিক ভিত্তিকে ধ্বংস করবে, এই যে মন্তব্য করেছেন, এর সাথে আমরা হিউম্যান রাইটস ওয়াচের যে বিবৃতি গত 3 দিন আগে সেটি নিশ্চয়ই আমরা মনে করতে পারি। সেখানে স্পষ্টত বলা হয়েছে সরকার স্বৈরাচারী পথে হাঁটছে। আওয়ামী লীগ যে কাজগুলো করেছিল সেই কাজগুলো তারা হাতে নিয়েছে, সেই উদ্যোগগুলো, এবং ক্ষেত্র বিশেষে আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাচ্ছে। এরপরে এসে যে সবচেয়ে সিগনিফিক্যান্ট মন্তব্য তা এখানে তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে যে পরিস্থিতি যদি দ্রুত শান্ত না হয় এবং নির্বাচন প্রক্রিয়া যদি সর্বজন গ্রাহ্য না হয়, তবে সামনে আরো বড় রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে, যা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে স্পষ্টভাবে। আর কিছু তো বলতে হয় না, আমরা তো এই কথাগুলোই বলে আসছি, এবং একেবারে আনবায়াসড, আমি শুরুতে বলছিলাম যে পক্ষপাতহীন একটা রিপোর্ট এখানে চলে আসছে, এবং পর্দার অন্তরালে কি চলছে সে বিষয়ের ধারণা আমরা বোধহয় এর মধ্য থেকে পেতে পারি। সেনাবাহিনীর কোন অবস্থানে রয়েছে সেটিও আমরা কম বেশি জানি। ভালো থাকুন সবাই, আল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাপ্রধান জামাত বৈঠক আগামীর রাজনীতিতে কি হতে যাচ্ছে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই গণমাধ্যমের কল্যাণে জেনে গেছেন যে গত শনিবার যে মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের নাটকটা চলছিল, সেই মুহূর্তে জামাত ইসলামের সাথে সেনাপ্রধানের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমি ওই সময় পদত্যাগ নাটকের একাধিক ভিডিওতে এটি বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ জামাতের, উৎকণ্ঠার কারণ জামাতের, কারণ জামাত সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি, পেছন থেকে যাবতীয় কলকাঠি নাড়ে জামাত। সেই জায়গা থেকে জামাত সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ করেছে। জামাত দফায় দফায় বিএনপির সাথে বৈঠক করেছে, জামাত দফায় দফায় এনসিপির সাথে বৈঠক করেছে, এবং যারা প্রেরণক বাংলাদেশের এই মুহূর্তের রাজনীতির, সেই তাদের সাথে সেনাবাহিনীর সাথেও জামাত বৈঠক করেছে। অর্থাৎ জামাত এমন কোন জায়গায় যায়নি যা হয়নি, সব জায়গায় গিয়েছে, সব জায়গায় বৈঠক করেছে। আপনাদের দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোকে আমি বলবো জামাতের কাছে রাজনীতি শিখতে, জামাতের কৌশলের কাছে রাজনীতি শিখতে। জামাত সেনাবাহিনীকে কনভিন্স করেছে, বিএনপিকে কনভিন্স করেছে, এনসিপি তো তাদেরই তাদেরই অংশ যদি বলেন হতে পারে। সেই জায়গা থেকে
জামাত সেনাবাহিনীকে কনভিন্স করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেনাবাহিনী কর্তৃক কি একটা সিগন্যাল দেয়নি? আপনি কি মনে করেন? সিগন্যাল ছাড়া, সেনাবাহিনীর সিগন্যাল ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস টিকে আছে? অসম্ভব। সেনাবাহিনীর সিগন্যাল ছাড়া এক মুহূর্ত ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবার কোনো এখতিয়ার নাই এবং থাকা সম্ভব না। 1 মিনিট না, 1 মিনিট আগে বলবে যে আপনি চলে যান, 1 মিনিট পরে ডক্টর ইউনূস চলে যাবে। সেই জায়গা থেকে সেনাবাহিনীতে থেকে অবশ্যই সিগন্যাল দেওয়া হয়েছে। গতকালকে সেনাবাহিনীর ব্রিফিং এ কি দেখলেন? সরকারের সাথে সেনাবাহিনীর কোনো মুখোমুখি ঘটনা নেই, মুখোমুখি হবার ঘটনা নেই। সরকার এবং সেনাবাহিনী একসাথে কাজ করছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সেনাবাহিনীর সরকার, সেনা সমর্থিত সরকার এবং জামাত সমর্থিত সরকার। সেই জায়গা থেকে জামাত বর্তমানে আছে, বর্তমানে দেশ শাসনে নেপথ্য ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আগামীতে পাকাপোক্তভাবে জামাত আসবে যে এটি এক প্রকার নিশ্চিত। আমার বোঝা হয়ে গেছে, আমার ক্যালকুলেশন হয়ে গেছে। আমি 5 আগস্ট পরবর্তী সময়েই বলেছিলাম, আবারও বলছি, এর মধ্যে অনেক কথা বলেছি, কিন্তু একটা ক্যালকুলেশন কমপ্লিট যে জামাত দেশ জাহান্নামে যাক, দেশ যাই হোক না কেন, আগামী যে নির্বাচনটি হতে যাচ্ছে সম্ভাব্য সময় বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কোরআন থেকে শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারি নাগাদ নির্বাচনটা হবে। যেভাবেই হোক আগামীর ক্ষমতায় জামাত। আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ তো নেই। আওয়ামী লীগ আদৌ নির্বাচন করতে পারবে কিনা সে ব্যাপারে সন্দেহ সংশয় আছে। বিএনপি নির্বাচন করতে পারবে, কিন্তু বিএনপি আসলে আগামীতে ক্ষমতায় যাবে না, ক্ষমতায় যেতে দেওয়া হবে না। জামাতের কৌশলের রাজনীতির কাছে বিএনপি একদম নস্যি। এই যে এত বড় একটা সিচুয়েশন ঘটে গেল, জামাত কিন্তু ম্যানেজ করে ফেলেছে এবং ম্যানেজ করে ফেলবার কারণে এই বর্তমান যে পরিস্থিতি, ডক্টর মোহাম্মদ ইউনূস টিকে গেল। হয়তো সামনে নানা রকম সমস্যা আসবে, যে আজকে সচিবালয় উত্তাল, এখানে উত্তাল, সেখানে উত্তাল, মব হচ্ছে, এগুলো চলবেই, এগুলো চলতেই থাকবে। দেশের মানুষের খুব সহসা বাংলাদেশের মানুষ যে একটা শান্তির দেশে ঢুকে যাবে, এটি আপনি যদি ভাবেন, আপনি যদি স্বপ্ন দেখেন, আমিও স্বপ্ন দেখাতে আর পারবো না। অনেকে হয়তো বলবেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল ভোরে জাপান সফরে যাচ্ছেন, অনেকে ভিডিওতে বলবেন যে এটি তার লাস্ট সফর, তিনি চলে যাচ্ছেন, তিনি আর আসবেন না। সম্পূর্ণ ভুল। ডক্টর মোহাম্মদ ইউনূস ফিরে আসবেন এবং তার এজেন্ডা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করা ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতের সরকার প্রধান, ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাবাহিনীর সরকার প্রধান, বিএনপির নয়। এর মধ্যে আরেকটি কানাঘুষা আছে যে গত 12 মে যখন প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, 13 মে অসমর্থিত সূত্রের খবর যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপিরও একটি দল সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন। যেটি হোক, বিএনপি সাক্ষাৎ করতে পারেন, জামাত তো সাক্ষাৎ করেছে, সেটি সেনা বাহিনী প্রধানের সাথে, সেটি গণমাধ্যমে এসছে। অর্থাৎ জামাতের নিয়ন্ত্রণে দেশটা। আজকে জামাতের একজন নেতা এটিএম আজহারুল ইসলাম, যিনি যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, তিনি আজকে খালাস পেয়ে গেছেন। বাংলাদেশে বা মুক্তিযুদ্ধে কোনো যুদ্ধ অপরাধ ঘটেনি। এটি আমার কথা না, এটি জামাতের কথা। জামাতের যে নেতাদের মতিউর রহমান নিজামী, আলিয়া হোসেন মোহাম্মদ মুজাহিদ, কিংবা গোলাম আজম, দেলোয়ার হোসেন সাইদি, যাদেরকে যুদ্ধাপরাধের দায়ে কাউকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, কাউকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, কাদের মোল্লা, তাদের আসলে বিচারটি সঠিক হয়নি। এটি জামাতের বয়ান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোনো যুদ্ধাপরাধ ঘটেনি, যার কারণে আজকে এটিএম আজহারুল ইসলাম, এটি এখন আমি বলছি এটি যে এখন থেকে বাংলাদেশের মানুষকে এটি ভাবতে হবে, মুক্তিযুদ্ধে কোনো যুদ্ধাপরাধ ঘটেনি। যার দরুন জামাতের নেতাদের যে শাস্তিগুলো দেওয়া হয়েছে সেগুলো অন্যায়, এখন এটি মনে করতে হবে। কিংবা স্বাধীন বাংলাদেশে অনেক ঘটনা ঘটেনি। 21শে আগস্টের মতো গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে ঘটেনি, এগুলো কিচ্ছু হয়নি। আপনি সেই বাংলাদেশে ফিরে যান। আগামীর বাংলাদেশটা এমন হবে, আপনি জাতীয় সঙ্গীতের কথা বলেন, আপনি জাতীয় পতাকার কথা বলেন, আপনার জাতীয় সঙ্গীত থাকবে না, এটি মেনে নিতে হবে আপনার। আপনি যদি এই বাংলাদেশ মনে করেন যে এই বাংলাদেশে আপনি থাকবেন, এটি আপনার মেনে নিতে হবে। আপনি জাতীয় সঙ্গীতকে আঁকড়ে ধরে রাখতে পারবেন না, আপনি জাতীয় পতাকায় আঁকড়ে ধরে থাকতে পারবেন না।
এমনকি মানচিত্র চেঞ্জ হয়ে যেতে পারে। জামাতিরা ভারত দখল করতে পারে, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য দখল করতে পারে। জামাত সেনাবাহিনী মিলিয়ে আমাদের এখন মনে হচ্ছে আমরা সেই বাংলাদেশে চলে গেছি। কথাগুলো আসলে দুঃখের, কথাগুলো আবেগের, কথাগুলো ইমোশনের। অনেকের হয়তো শুনতে ভালো লাগবে না। আজকে এই পরিস্থিতি হওয়ার জন্য দায়ী আওয়ামী লীগ, এই পরিস্থিতি হওয়ার জন্য দায়ী বিএনপি। বাংলাদেশের মানুষ এখন দীর্ঘদিন বর্তমানে জামাতি শাসনে, জামাতি পরোক্ষ শাসনে চলছেন। আগামী দিনটাও জামাতের শাসনে তৈরি হবার জন্য প্রস্তুতি নিন। যদি এই দেশে থাকতে চান, সেটিকেই মনে করতে হবে আইন, সেটিকেই মনে করতে হবে শাসন, সেটিকেই মনে করতে হবে দেশ, সেটিই হবে বাংলাদেশ। এই হচ্ছে আগামীর বাংলাদেশ হতে যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিও